একবার কল্পনা করুন তো, মানে এমন এক শিশুর কথা যাকে নিজের নামটা উচ্চারণ করার জন্য শারীরিকভাবে রীতিমতো শূন্যে লাফ দিতে হয়। বাপরে, মানে লাফ না দিলে গলা দিয়ে কোনো শব্দই বেরোতো না আর কি। একদমই তাই। এবার ভাবুন তো, সেই মানুষটি বড় হয়ে এমন এক কণ্ঠস্বরের অধিকারী হলেন যা মানে সারা বিশ্বের প্রায় ২০ কোটি মানুষের কাছে পৌঁছে গেল। ২০ কোটি মানে তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, আর তার সেই কণ্ঠস্বর এতটাই শক্তিশালী এবং মানে একই সাথে এতটাই চরম বিতর্কিত যে আধুনিক বিশ্বের একাধিক রাষ্ট্র তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য একেবারে হুমকি হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করল। নিষিদ্ধ হওয়ার তালিকাটাও কিন্তু বেশ লম্বা। রাইট। তো আজ আমাদের এই গভীর আলোচনার বা ডিপ ডাইভের কেন্দ্রে আছেন এমন এক ব্যক্তি যার জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে অবিশ্বাস্য সব মনস্তাত্ত্বিক রূপান্তর আর ভূ-রাজনীতিক হিসাব নিকাশ। আমরা কথা বলছি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েককে নিয়ে। আর এই আলোচনাটার জন্য আমরা অনেকগুলো সোর্স ঘাটাঘাটি করেছি, মানে উইকিপিডিয়া, বিভিন্ন ব্লগ, তারপর লোই ইনস্টিটিউটের বেশ কিছু গবেষণাপত্র এবং স্বয়ং তাঁর দেওয়া অত্যন্ত বিস্তারিত একটা দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিলিপি আমরা বিশ্লেষণ করেছি। হ্যাঁ, আর এই সোর্সগুলো থেকে আমরা যা পেয়েছি সেটা নিয়ে চলুন বিষয়টা একটু খুলে বলি। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য কাউকে সমর্থন করা বা বিরোধিতা করা নয়। একদমই না। একটু পরিষ্কার করে বলে রাখা ভালো যে এই আলোচনাগুলোতে অনেক চরমপন্থী বা রাজনৈতিক মতাদর্শের কথা উঠে আসবে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে শুধু সোর্সগুলোতে থাকা তথ্যের ভিত্তিতে বিষয়গুলো বিশ্লেষণ করব। মানে এর পেছনের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব আর কি। ঠিক বলেছেন। তো চলুন একেবারে শুরু থেকে, মানে তার ছোটবেলার এই মনস্তাত্ত্বিক জালটা খোলার চেষ্টা করি। ১৯৬৫ সালে মুম্বাইয়ে তার জন্ম হয়। আর ওই ছোটবেলার তোতলামির বিষয়টা আসলেই খুব অদ্ভুত ছিল। ওই দীর্ঘ সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট ঘাঁটতে গিয়ে আমি নিজেও একটা জায়গায় থমকে গিয়েছিলাম। মানে সেখানে তিনি নিজেই বলছেন যে ছোটবেলায় তার উচ্চতা নাকি বেশ কম ছিল, আচ্ছা। আর দরজার নবের নিচে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে লাফ দেওয়ার কারণে বারবার তার মাথা ওই নবের সাথে ঠুকে যেত। মানে কতটা সিভিয়াস ট্যামারিং বা তোতলামি থাকলে এমনটা হয় ভাবুন। বাপরে, এটা তো রীতিমতো একটা মানসিক স্ট্রাগল। আমি তো পড়লাম যে স্কুলেও তাকে পাবলিক স্পিকিং বা বক্তৃতা দেওয়ার ক্লাসগুলোতে শিক্ষকরা রীতিমতো করুণা করে পাশ করিয়ে দিতেন, কারণ ক্লাসের সামনে দাঁড়িয়ে কথা বলাটা তার জন্য এক ভয়ঙ্কর লড়াই ছিল। অথচ মজার ব্যাপার কি জানেন, এই ছেলেটির জীবনের প্রাথমিক লক্ষ্য কিন্তু স্পিকার বা বক্তা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তাই নাকি? হ্যাঁ, তার বাবা ছিলেন মুম্বাইয়ের একজন বেশ সুপরিচিত ডাক্তার। তো বাবার পথ ধরে সেও চেয়েছিল মেডিসিন নিয়ে কেরিয়ার গড়তে, বিশেষ করে ক্রিস বার্নার্ড, মানে যিনি ইতিহাসে প্রথমবারের মতো মানুষের সফল হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলেন, তার মতো একজন বিখ্যাত সার্জন হওয়ার স্বপ্ন দেখত সে। ও আচ্ছা, মানে পুরোপুরি একটা সায়েন্টিফিক ট্র্যাক। স্বাভাবিকভাবেই সে তাহলে মেডিকেল কলেজে ভর্তি হলো। কিন্তু তারপর তো ওই ১৯৮৭ সালের ঘটনাটা ঘটল, তাই না? হ্যাঁ, ১৯৮৭ সালে প্রখ্যাত ইসলামী বক্তা আহমেদ দিদাত যখন মুম্বাইয়ে আসেন, তখন পুরো গতিপথ বদলে যায়। আমি যতদূর জানি জাকির নায়েকের বাবার একটা ভালো সামাজিক পরিচয় ছিল। তো সেই সূত্র ধরে মাত্র ২৪ ঘন্টারও কম নোটিশে, মানে কোনো ধরনের খবরের কাগজ বা মিডিয়ার বিজ্ঞাপন ছাড়াই তারা দিদাতের জন্য ৮০০ মানুষের একটা বিশাল সভার আয়োজন করে ফেলেন। একদম ২৪ ঘন্টার ভেতরে ৮০০ মানুষ জড়ো করা কিন্তু সেই সময়ে চারটিখানি কথা নয়। ঠিক তাই। আর সেই সভাতেই তরুণ জাকির নায়েক আহমেদ দিদাতকে খুব কাছ থেকে দেখেন। মানে দিদাতের যুক্তি উপস্থাপন আর মঞ্চের ওপর তার যে আধিপত্য, সেটা তাকে গভীরভাবে নাড়া দেয়। কিন্তু এখানে সবচেয়ে জাদুকরী বা বলতে গেলে মানে মনস্তাত্ত্বিকভাবে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটা হলো তার ওই তোতলামি গায়েব হয়ে যাওয়ার বিষয়টা। এটা নিয়ে স্নায়ুবিজ্ঞানীরা হয়তো দারুণ একটা কেস স্টাডি করতে পারবেন। ওই যে ধর্ম নিয়ে তর্ক করার সময় তোতলামি না থাকার ব্যাপারটা। হ্যাঁ, সে আবিষ্কার করল যখন সে ইসলাম প্রচারের উদ্দেশ্যে অমুসলিমদের সাথে ধর্ম বা যুক্তি নিয়ে তর্ক করছে, তখন জাদুকরীভাবে তার তোতলামি পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে সে অনর্গল আর সাবলীলভাবে কথা বলে যাচ্ছে। এটা তো রীতিমতো মিরাকেলের মতো শোনায়। মিরাকেল মনে হলেও এর পরের অংশটা আরও অদ্ভুত। মানে বাড়িতে ফিরে যখনই সে আবার তার বোনেদের সাথে সাধারণ কোনো বিষয়ে কথা বলতে যেত, তখন আবার সেই পুরনো তোতলামি ফিরে আসত। সিরিয়াসলি? এটা তো অনেকটা বিখ্যাত সিনেমা দ্য কিং স্পিচের মতো মনে হচ্ছে। কিংবা ধরুন
এমন কোনো মিউজিশিয়ানের মতো যিনি স্বাভাবিকভাবে কথা বলতে গেলে তোতলান, কিন্তু মাইক্রোফোনের সামনে গান গাওয়ার সময় তার কণ্ঠ একদম নিখুঁত। দারুণ একটা তুলনা দিয়েছেন। তো এটা কি আসলে কোনো আধ্যাত্মিক বিষয় ছিল, নাকি এর পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করছিল বলে সোর্সগুলো বলছে? সোর্সগুলো ঘেঁটে এবং মনস্তত্ত্বের ভাষায় একে মূলত পারপাস বা গভীর উদ্দেশ্যের শক্তি হিসেবে ব্যাখ্যা করা যায়। পারপাস মানে ওই লক্ষ্য স্থির করার ব্যাপারটা। হ্যাঁ, মানে যখন কোনো মানুষের মস্তিষ্ক এটা বিশ্বাস করতে শুরু করে যে সে একটি অতি গুরুত্বপূর্ণ বা বৃহত্তর লক্ষ্যের প্রতিনিধিত্ব করছে, তখন তার স্নায়বিক জড়তাগুলো অনেক সময় অবচেতনভাবেই দূর হয়ে যায়। বুঝতে পারছি। এখানে বিষয়টা এমন ছিল যে সাধারণ জাকির নায়েক কথা বলতে গেলে তোতলায় ঠিকই, কিন্তু যখন সে নিজেকে একটা আদর্শের বাহক বা রক্ষক হিসেবে দাঁড় করায়, তখন তার মস্তিষ্ক সেই দুর্বলতাকে ব্লক করে দেয়। দারুণ একটা পয়েন্ট। আর ওই আহমেদ দিদাতের সাথে সাক্ষাতের পরই সে সিদ্ধান্ত নেয় যে সে আর শুধু মানুষের শরীরের ডাক্তার থাকবে না, সে হবে আত্মার ডাক্তার বা ডক্টর অব দ্য সোল। রাইট। আর এই প্রবল আত্মবিশ্বাসী তাকে ১৯৯১ সালে মাত্র ২৫০ স্কোয়ার ফুটের একটা ছোট্ট অফিস থেকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF শুরু করার সাহস জুগিয়েছিল। ওই ২৫০ স্কোয়ার ফুটের ছোট্ট একটা অফিস থেকে শুরু করে তিনি কিভাবে যে এত বিশাল একটা গ্লোবাল মিডিয়া সাম্রাজ্য তৈরি করলেন, সেই মেকানিজমটা কিন্তু সত্যি অসাধারণ। হ্যাঁ, ২০০৬ সালে তো তিনি পিস টিভি চালু করলেন। ঠিক। আর এই টেলিভিশন নেটওয়ার্কটি মূলত এডুটেইনমেন্ট মানে এডুকেশন এবং এন্টারটেইনমেন্টের একটা নিখুঁত মিশ্রণ ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। একটা পর্যায়ে তো এর দর্শক সংখ্যা প্রায় ২০ কোটিতে গিয়ে পৌঁছায়, যা আসলে অবিশ্বাস্য। আর এই মিডিয়া সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমরা অত্যন্ত আকর্ষণীয় একটা বৈপরীত্য বা কন্ট্রাডিকশন দেখতে পাই। মানে তার ব্যক্তিগত জীবন আর তার কর্পোরেট মিডিয়া স্ট্র্যাটেজির মধ্যে যেন আকাশ পাতাল তফাত। কন্ট্রাডিকশনটা ঠিক কী রকম? ধরুন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাধারণ মাটা। সোর্স বলছে মাসে নিজের এবং স্ত্রীর জন্য তার বরাদ্দকৃত খরচ মাত্র $৫০০। বছরের পর বছর তিনি একটা সাধারণ টয়োটা ক্যামরি গাড়ি ব্যবহার করেছেন। বাপরে, এত বড় সাম্রাজ্যের মালিক হয়েও মাত্র $৫০০ খরচ? শুধু তাই নয়, এমনকি তার যে রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে সেটার লাভের ৫১%ই তিনি চ্যারিটি বা দাতব্য কাজে দান করে দেন। এখানেই বিষয়টা আসলে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এটা যেন সিলিকন ভ্যালির এমন কোনো টেক বিলিনিয়ারের মতো ব্যাপার, যিনি নিজে হয়তো সারা জীবন একই রঙের সাধারণ টি শার্ট পরে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু তার কোম্পানির সার্ভার বা ডেটা সেন্টারগুলো পৃথিবীর সবচেয়ে দামি আর অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়ানো। একদম নিখুঁত উপমা দিয়েছেন। কারণ মিডিয়া প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু জাকির নায়েক বিন্দু মাত্র আপোস করেননি। হ্যাঁ, আমি পড়ছিলাম যে সম্প্রচারের জন্য তিনি হলিউড লেভেলের $৩ লক্ষ মূল্যের ফিল্ম ক্যামেরা ব্যবহার করতেন। শুধু একটা নয়, এরকম ১৮টি 8K রেজলিউশনের ক্যামেরা তিনি একসাথে কিনেছিলেন। ভাবা যায়, যখন কিনা দুনিয়ার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল সাধারণ HD ব্রডকাস্টে ঠিকমতো পৌঁছাতে পারেনি। হ্যাঁ, আর এই 8K ক্যামেরা কেনার বিষয়টা কিন্তু শুধুই একটা দামি গ্যাজেট কেনার শখ ছিল না। এর পেছনে এক ধরনের দারুণ দূরদর্শী ডেটা প্রিজার্ভেশন বা তথ্য সংরক্ষণের কৌশল ছিল। ডেটা প্রিজার্ভেশন মানে আর্কাইভ করে রাখার জন্য। হ্যাঁ, ধর্মপ্রচারকে তিনি আক্ষরিক অর্থেই একটা মাল্টিন্যাশনাল কর্পোরেট স্ট্র্যাটেজির স্তরে নিয়ে গিয়েছিলেন। সাধারণ চ্যানেলগুলো হয়তো ৪-৫ বছর পরের কথা চিন্তা করে ক্যামেরা কেনে, কিন্তু তিনি এমনভাবে কন্টেন্ট তৈরি করতে চেয়েছিলেন যা আগামী ১০০ বছর টিকে থাকবে। মাই গড, ১০০ বছরের প্ল্যান! ঠিক তাই, তিনি ভিডিওগুলো 8K রেজলিউশনে ধারণ করে আর্কাইভে সংরক্ষণ করতেন এবং পিস টিভির দৈনন্দিন সম্প্রচারের জন্য সেগুলোকে ডাউনগ্রেড করে ব্যবহার করতেন। এটি ছিল মূলত ভবিষ্যতের ডিজিটাল লেগেসির জন্য এক ধরনের বিশাল বিনিয়োগ। এই ভবিষ্যতের জন্য নিখুঁত প্রস্তুতির বিষয়টা কিন্তু তার ওই বিতর্কের কৌশলগুলোতেও স্পষ্টভাবে ফুটে ওঠে। এত বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো এবং তাদের মনোযোগ ধরে রাখার পেছনে তার নিজস্ব একটা প্লেবুক বা রণকৌশল ছিল। তার ডিবেট স্ট্র্যাটেজিগুলো আসলে বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, শিকাগোতে উইলিয়াম ক্যাম্পবেল কিংবা ব্যাঙ্গালুরুতে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে তার যে বিখ্যাত বিতর্কগুলো হয়েছিল, সেগুলোর ধরন খেয়াল করলে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। প্যাটার্নটা হলো মূলত কমন গ্রাউন্ড বা মিল খোঁজার কৌশল। তিনি মঞ্চে উঠেই দুই ধর্মের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে সেটা নিয়ে সরাসরি আক্রমণ করতেন না। হ্যাঁ,
প্রথমেই মিলগুলো তুলে ধরতেন? রাইট, বরং তিনি প্রথমে দর্শকদের বোঝাতেন যে দুই জায়গার মধ্যে কোথায় কোথায় আসলে মিল আছে। এই মিল খোঁজার কৌশলটা তাকে খুব দ্রুত সাধারণ দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলত। আর ওই খ্রিস্টান মিশনারিদের সাথে বিতর্কের ক্ষেত্রে তো তিনি সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা কৌশল নিয়েছিলেন। তিনি কিন্তু পুরো বাইবেল অন্ধের মতো মুখস্থ করেননি। না, পুরো বাইবেল মুখস্থ করা তো সম্ভব না, আর দরকারও ছিল না তার। তার রিসার্চ টিম রীতিমতো ডেটা অ্যানালাইসিস করে বের করেছিল যে মিশনারিরা সাধারণত বিতর্কের সময় বাইবেলের কোন 150 থেকে 200টি নির্দিষ্ট বাক্য সবচেয়ে বেশি ব্যবহার করে। আচ্ছা, কিন্তু এখানেই তো আমার মনে একটা প্রশ্ন চলে আসে। তার মানে কি এই ডায়লগগুলো সত্যিই কোনো জ্ঞান বিনিময় বা দর্শনের খোঁজে করা হয়েছিল, নাকি এটা পুরোপুরি একটা নিরেট স্পোর্টস স্ট্র্যাটেজি? স্পোর্টস স্ট্র্যাটেজি বলতে আপনি বক্সিং ম্যাচের মতো কিছুর কথা বলছেন? হ্যাঁ, ধরুন বক্সিং রিংয়ে নামার আগে একজন বক্সার যেমন প্রতিপক্ষের পুরনো টেপ দেখে তার দুর্বল জায়গাগুলো মুখস্থ করে রাখে, মানে ঠিক কখন সে গার্ড নামাবে সেটা হিসাব করে রাখে। এটা কি ঠিক সেরকমই একটা মেকানিক্যাল বা যান্ত্রিক কৌশল ছিল না? একে শুধু বক্সিং রিংয়ের মেকানিক্যাল কৌশল বলে উড়িয়ে দেওয়াটা হয়তো একটু বেশি সরলীকরণ হয়ে যাবে। এটা ছিল আসলে একটা উচ্চমাত্রার বুদ্ধিবৃত্তিক দাবা খেলা। আচ্ছা, দাবা খেলার সাথে তুলনা করছেন কেন? কারণ এটা ঠিক যে তিনি প্রতিপক্ষের দুর্বলতাগুলো ছকে ফেলেছিলেন, কিন্তু এই কৌশল বাস্তবায়নের জন্য তাকে তুলনামূলক ধর্মতত্ত্বের এক বিশাল তথ্যভাণ্ডার নিজের মস্তিষ্কে ইন্ডেক্স করে রাখতে হয়েছিল। তিনি প্রতিপক্ষকে তার নিজের স্ক্রিপ্টেই ঘায়েল করার কৌশল নিতেন। ও, বুঝতে পেরেছি। মানে নিজের অস্ত্র দিয়ে নয়, প্রতিপক্ষের অস্ত্র দিয়েই তাকে হারানো। একদম। একজন মিশনারি যখন তার মুখস্থ করা নির্দিষ্ট একটা লাইন বলতেন, জাকির নায়েক তখন শুধু সেটার জবাবই দিতেন না, বরং ওই লাইনের আগের এবং পরের অংশগুলো হুবহু উদ্ধৃত করে পুরো প্রেক্ষাপটটাই নিজের পক্ষে নিয়ে আসতেন। প্রতিপক্ষকে মানসিকভাবে নিরস্ত করার এই আধিপত্যই তাকে সাধারণ শ্রোতাদের কাছে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। কিন্তু এই অপ্রতিদ্বন্দ্বী ইমেজটাই তো এক পর্যায়ে তাকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? যে মানুষটি কমন গ্রাউন্ড বা সব ধর্মের মধ্যে মিল খোঁজার কথা বলছেন, তিনি কেন হঠাৎ করে এতগুলো দেশে নিষিদ্ধ হতে শুরু করলেন? এই নিষিদ্ধ হওয়ার পেছনের কারণগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন ধরুন 2016 সালে ঢাকার গুলশানে আর্টিজান হামলায় জড়িত জঙ্গিরা নাকি তার অনুসারী ছিল বা তার বক্তব্যে প্রভাবিত ছিল। এই খবর প্রকাশের পরপরই তো বাংলাদেশে পিস টিভি সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ করা হয়। আর শুধু বাংলাদেশ তো নয়, ভারত, কানাডা, যুক্তরাজ্য এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোও কিন্তু তাকে নিষিদ্ধ করে। যুক্তরাজ্যে তো তাকে সম্প্রচার আইন ভাঙার দায়ে 3 লক্ষ পাউন্ড জরিমানাও গুনতে হয়। বাপরে, 3 লক্ষ পাউন্ড! হ্যাঁ, রাষ্ট্রগুলোর এই পদক্ষেপের কারণ বুঝতে হলে আমাদের তার কিছু চরম বিতর্কিত মন্তব্যের দিকে তাকাতে হবে। মন্তব্যগুলো আসলেই চরম মাত্রার। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে 9/11 নাকি একটি সাজানো নাটক বা ইনসাইড জব। আবার সমকামীদের মৃত্যুদণ্ড দেয়া উচিত বলেও তিনি মত দিয়েছেন। শুধু তাই নয়, চার্লস ডারউইনের বিবর্তনবাদকেও তিনি শুধু একটি অপ্রমাণিত অনুমান বলে উড়িয়ে দিয়েছেন। এছাড়া স্ত্রীদের হালকা প্রহার করা বৈধ এবং ধর্মত্যাগীদের রাষ্ট্রদ্রোহীর মতো মৃত্যুদণ্ড দেয়া উচিত এমন মন্তব্যও কিন্তু তিনি করেছেন। আর তার চ্যানেলে ইমাম কাসিম খান নামের আরেকজন উপস্থাপক তো সমগামীদের পশুর চেয়েও অধম বলে মন্তব্য করেছিলেন, যা যুক্তরাজ্যের রেগুলেটরি বডি অফকামের নিয়মের সরাসরি লঙ্ঘন ছিল। তো আমার প্রশ্ন হল, যিনি নিজেকে একজন যুক্তিবাদী বলে দাবি করেন, তার কথায় এত কট্টরপন্থার সুর কেন? এই প্রশ্নটা আসলে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরে। এই বৈপরীত্যটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা কিভাবে? যখন ধর্মীয় কট্টরপন্থা বা ফান্ডামেন্টালিজম আধুনিক স্যাটেলাইট টেলিভিশন আর অত্যন্ত উন্নত প্রোডাকশন ভ্যালুর সাথে মিশে যায়, তখন তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এটা তারই প্রমাণ। মানে তিনি হয়তো সুরটাই পড়ছেন, ইংরেজিতে কথা বলছেন, বিজ্ঞানের রেফারেন্স টানছেন, যা আধুনিক দর্শককে খুব সহজেই আকৃষ্ট করছে। একদম ঠিক, কিন্তু তার যুক্তির চূড়ান্ত উপসংহারগুলো অনেক ক্ষেত্রেই চরমপন্থী মতাদর্শের সাথে মিলে যায়। মিডিয়া যাকে নির্দোষ এডুটেনমেন্ট বলছে, রাষ্ট্র ও গোয়েন্দা সংস্থাগুলো তাকেই একটা বিশাল জনগোষ্ঠীর উগ্রবাদের দিকে ধাবিত হওয়ার অনুঘটক হিসেবে দেখছে। আর ঠিক এই কারণেই তাকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। আর এই হুমকির অভিযোগেই তো তাকে শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি ছাড়তে হলো, তাই না? হ্যাঁ,
2016 সালে অর্থ পাচার এবং সন্ত্রাসে উস্কানি দেওয়ার আনুষ্ঠানিক অভিযোগে ভারত সরকারের তদন্ত শুরু হলে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। আর মালয়েশিয়া পৌঁছানোর পর তার অবস্থানটা রীতিমতো ভূরাজনীতির একটা ক্লাসিক কেস স্টাডিতে পরিণত হয়। লোই ইনস্টিটিউটের গবেষণাগুলো এই সমীকরণটা দারুণভাবে তুলে ধরেছে। মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি দেন এবং ভারতের হাতে তাকে তুলে দেওয়ার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে গিয়েও তো জাকির নায়েক বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। না, পারেননি। মালয়েশিয়া একটি বহুজাতিক দেশ, যেখানে মালয় মুসলিমদের পাশাপাশি অনেক চাইনিজ এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন। আর তিনি প্রকাশ্যেই মালয়েশিয়ার সংখ্যালঘু চাইনিজ এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের অতিথি বলে মন্তব্য করে বসেন। বাপরে, মালয়েশিয়ার মতো সংবেদনশীল রাজনৈতিক আবহে এটা তো পুরোপুরি একটা পলিটিক্যাল হট পটেটো হাতে নেওয়ার মতো অবস্থা। কেউ তাকে ধরে রাখতেও পারছে না, আবার রাজনৈতিক স্বার্থে ফেলতেও পারছে না। একদমই তাই। মালয়েশিয়ার তৎকালীন যুবমন্ত্রী সৈয়দ সাদিকের বিষয়টা খেয়াল করলে এটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, সৈয়দ সাদিক তো আধুনিক এবং প্রগতিশীল রাজনীতির মুখ হিসেবেই পরিচিত। জাকির নায়েক যখন এই অতিথি মন্তব্যটি করলেন, তিনি তো প্রথম দিকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। হ্যাঁ, তীব্র প্রতিবাদ করে তাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছিলেন। অথচ মাত্র এক সপ্তাহ পর সমীকরণ পুরোপুরি পাল্টে গেল। হ্যাঁ, আমিও পুরো অবাক হয়েছি। সেই একই মন্ত্রী জাকির নায়েকের সাথে নিজের বাড়িতে বসে ডিনার করলেন আর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে জানালেন যে কারো ভুলত্রুটি নেই, দেশটির এখন নিরাময় বা হিলিং দরকার। মানে মাত্র 7 দিনের মধ্যে একজন মন্ত্রীর এমন 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনের রাজনৈতিক অঙ্কটা আসলে কি? যদি আমরা বিষয়টাকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনের অঙ্কটা হল মূলত জনসংখ্যার সমীকরণ আর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আচ্ছা। মালয়েশিয়া আধুনিক গণতন্ত্রের দাবিদার হলেও সেখানে রাজনৈতিক ইসলামের প্রভাব অত্যন্ত প্রবল। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মলয় মুসলিম ভোটারদের মধ্যে জাকির নায়েকের আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে। প্রগতিশীলতার কথা বলে যেসব নেতারা রাজনীতি করেন, তারাও জানেন যে এই বিশাল ভোটব্যাঙ্কে চটিয়ে ক্ষমতায় টিকে থাকা একেবারেই অসম্ভব। বুঝতে পারছি। তার মানে রাজনৈতিক নেতাদের কাছে জাকির নায়েক শুধু একজন বিতাড়িত ধর্মপ্রচারক নন, তিনি হলেন মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির একটা বিশাল ঘুঁটি, যাকে ব্যবহার করে ভোটারদের সন্তুষ্ট রাখা যায়। ঠিক তাই। পুরো আলোচনাটা যদি আমরা শ্রোতাদের জন্য একটু মিলিয়ে দেখি, তাহলে এটা এক অবিশ্বাস্য যাত্রাপথের গল্প। একজন শিশু যে তোতলামির কারণে নিজের নামটা বলতে গিয়ে হোঁচট খেত, সে একদিন নিজের ভেতরে এমন এক প্রবল উদ্দেশ্য খুঁজে পেল যা তার জড়তাকে পুরোপুরি ভেঙে দিল। আর সেই কণ্ঠস্বরকে মূলধন করেই সে গড়ে তুলল আধুনিক প্রযুক্তিতে মোড়ানো এক বিশাল মিডিয়া সাম্রাজ্য। কিন্তু আবার নিজেরই সেই কথার জালে, নিজের চরমপন্থী মন্তব্যের কারণেই সে আটকা পড়ল। এক দেশ থেকে আরেক দেশে নিষিদ্ধ হতে হতে শেষ পর্যন্ত এমন এক দেশে গিয়ে আশ্রয় নিল যেখানে সে নিজেই পরিণত হল অভ্যন্তরীণ রাজনীতির এক স্পর্শকাতর রাজনৈতিক ঘুঁটিতে। এটি আমাদের দেখায় যে যখন গভীর ব্যক্তিগত আত্মবিশ্বাস, অত্যাধুনিক মিডিয়া প্রযুক্তি এবং চরমপন্থী দর্শন একসাথে যুক্ত হয়, তখন তা কিভাবে ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। এত সব ঘটনাপ্রবাহ আর বিশ্লেষণের পর একটা বিষয় নিয়ে আসলে না ভেবে পারা যাচ্ছে না। আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে তিনি তার বক্তব্যগুলো $3 লক্ষ 8K ক্যামেরায় রেকর্ড করেছিলেন, যাতে সেগুলো আগামী 100 বছর অবিকৃত অবস্থায় টিকে থাকে। হ্যাঁ, ডিজিটাল প্রিজার্ভেশনের ব্যাপারটা। রাইট। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো শারীরিক বা ভৌগোলিকভাবে তিনি ভারত, যুক্তরাজ্য, কানাডা বা বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু ইন্টারনেটের এই যুগে ক্লাউড স্টোরেজের এই অন্তহীন বিস্তৃতির সময়ে যখন একজন মানুষের এইচডি ডিজিটাল অবতার তার রক্তমাংসের শরীরের চেয়েও বেশি সময় টিকে থাকার প্রস্তুতি নিয়ে রেখেছে, তখন কি আসলেই কোনো আদর্শ বা বিতর্ককে ভৌগোলিক সীমানার কাটতার দিয়ে নিষিদ্ধ করা সম্ভব? এটা আসলেই খুব গভীর একটা প্রশ্ন। একটি ডিজিটাল লিগাসি কি কখনো পুরোপুরি মুছে ফেলা যায়? হয়তো এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে দেবে আগামী দিনের তথ্য প্রযুক্তি আর মতাদর্শের লড়াইয়ের ভবিষ্যৎ। আমরা যারা শুনছি তাদের জন্য এই ভাবনার জায়গাটা রেখেই আমাদের আজকের এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরে যাওয়ার অপেক্ষায়